আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো তোমাদের আমরা একটা অধ্যায়ের 23-24-এ কি কি মানে কোন কোন জায়গায় কোন ভার্সিটিতে কি কি ধরনের প্রশ্ন আসছে, এই যে সিরিজটা, এটা এর ধারাবাহিকতায় আমরা ফিজিক্সের একটা অধ্যায় দেখব, তাপগতিবিদ্যা। এরপরে আরেকটা ভিডিও আসবে, এটা আমাদের স্থির তড়িৎ, চলতড়িৎ, নিউটনিয়ান বলবিদ্যা। এগুলো যেহেতু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো আমরা দিয়ে দিব এইভাবে সিরিয়ালি। আর ম্যাথের এরপরে আসবে সরল রেখা। এই যে 23-24-এ বা একটা সেশনে পুরা সবগুলা ভার্সিটিতে কি কি ধরনের প্রশ্ন আসছে, এটা সলভ করলে তোমার একটা ভালো আইডিয়া হবে। ঠিক আছে, বিপরীত ত্রিকোণমিতি থেকেও আমরা সলভ দিব। তো তোমরা একটু কাইন্ডলি রেসপন্স করো। তো খেয়াল করো, দেখো এই তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে আমাদের কি কি প্রশ্ন 23-24-এ আসছে সব ভার্সিটিতে। এখানে এগ্রিতে আসে নাই, আর একটা এগ্রিতে আমাদের তাপগতিবিদ্যা থেকে শুধু প্রশ্নটা আসে না, আর সব ভার্সিটিতেই মিনিমাম একটা করে আসছে। ঠিক আছে, সব ভার্সিটিতে একটা করে প্রশ্ন আসছে, কোনো ভার্সিটিতে দুইটা আসে না, একাধিক আসে নাই। তো সিইউতে আসছে, দেখো গৃহীত তাপ এত, বর্জিত তাপ এত হলে তাপ ইঞ্জিনের দক্ষতা কত। এই সেম সূত্রটাই এগ্রিতেও আসছিল 19-20, আর চবিতে 23-24-এ আসছে। তো এটা সূত্র তোমরা জানো যে ইটার ভ্যালু হইতেছে 1 - Q2/Q1। ঠিক আছে, এই যে 1 কত বলো তো, Q2/Q1, আর পার্সেন্টে নিলে ইন্টু 100%, তাহলে Q2/Q1। আবার অনেক সময় তাপের মান কি দেওয়া থাকে, H2/H1 দেওয়া থাকে। ঠিক আছে, এইখানে অবশ্যই Q1 ইজ গ্রেটার দেন কত, Q2। তাহলে এইখানে ইটার যেই সূত্রটা আমরা জানি 1 - Q2/কত, Q1 ইন্টু 100%, পার্সেন্টে নিলে 100%। আর যদি তাপমাত্রা দিয়ে লেখো, তাহলে এটা ইকুয়াল টু 1 - T2/কত, T1 ইন্টু 100%। ঠিক আছে, এখানে আমাদের মোটামুটি অবশ্যই T1 ইজ গ্রেটার দেন T2। আর একটা সূত্র এখান থেকে আসে না, এই যে Q1/Q2 ইকুয়াল টু T1/কত, T2। এই সম্পর্কটাও এখান থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কার্নো ইঞ্জিনের এই সূত্রগুলা সব যদি ভালো করে দেখে ফেলো, তাহলে দেখবা যে একটা মানে প্রশ্ন সলভিং এর স্কিলটা অনেক ভালো হচ্ছে। আর একটা সূত্র শিখবা যে W ইকুয়াল টু হইতেছে Q1 - Q2, Q1 - Q2। ঠিক আছে, W ইকুয়াল টু Q1 - Q2। এটা আমাদের কার ক্ষেত্রে, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। রেফ্রিজারেটরের ক্ষেত্রে আবার উল্টা জিনিস। ওকে, পরের প্রশ্ন। ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন আসছে তাপগতিবিদ্যা থেকে। মোটামুটি সব ভার্সিটিতেই বা সব শিফটে, জাহাঙ্গীরনগর একটা করে, রাজশাহী একটা করে, জিএসটিতে একটা, চট্টগ্রামে একটা, কৃষিতে শুধু এখান থেকে আসে নাই। তো এসটিপিতে একটা আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের 1/3 সংকুচিত করা হয় এবং এরপরে প্রসারিত হতে দেওয়া হয় যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়। দেখো, আমাকে আয়তন সংকুচিত করলো 1/3, চাপ অর্ধেক করে দিল, কিন্তু গ্যাসের তাপমাত্রা বলে দিছে দেখো স্থির। গ্যাসের তাপমাত্রা কি থাকে, স্থির থাকে। তাহলে যদি তাপ প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ হয়, তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? যা কিছুই হোক না কেন, শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর ডিপেন্ড করে, মেয়ারের প্রকল্প। ঠিক আছে, আয়তন আর চাপের উপর ডিপেন্ডস করে না। তাহলে এখানে যদি তাপমাত্রা পরিবর্তন না হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তি কি থাকবে? অভ্যন্তরীণ শক্তি সমুষ্ণ প্রক্রিয়ায় আমরা শিখছি না, দেখো তো তাপগতির যে প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, এখানে কি থাকে, টি স্থির থাকে। তো টি যদি স্থির থাকে, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হয়, 0 হয়। তো সেই ক্ষেত্রে আমরা শিখছি যে ডি কিউ ইকুয়াল টু কি হয়, ডি ডাব্লিউ হয়। ডি কিউ ইকুয়াল টু কি হয়, ডি ডাব্লিউ হয়। এই জিনিসগুলো আমরা দেখছি। তাহলে এই যে টি স্থির থাকলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0, অভ্যন্তরীণ শক্তি যা ছিল তাই থাকবে। তাহলে কি থাকবে, এই যে আদিতে যদি ইউ হয়, তাহলে পরেও আমাদের ইউই হবে। এবং ঢাকা ভার্সিটিতে এই শুধু নির্ভরশীলতা বা কার উপর নির্ভর করে, যেমন ইয়ং এর গুণাঙ্ক, এটা কার, উপাদান আর তাপমাত্রার উপর ডিপেন্ডস করে। উপাদান সেম থাকলে ইয়ং এর গুণাঙ্ক সেম থাকে। ঠিক আছে, এখান থেকে আমাদের প্রশ্ন চলে আসছে, এখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন চলে আসছে। আপেক্ষিক রোধ উপাদানের উপর ডিপেন্ডস করে, তাপমাত্রার উপর ডিপেন্ডস করে, তাহলে উপাদান চেঞ্জ না হলে আপেক্ষিক রোধ সেম থাকে। এই টাইপসের প্রশ্ন আমাদের কিন্তু চলে আসে। ইয়ং এর গুণাঙ্কটাও ঢাকা ভার্সিটি 23-24-এ আসছে। ওকে, পরে দেখো কোন তাপমাত্রায় ক্যালভিন ও ফারেনহাইট স্কেলে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এইখান থেকে আরইউ 23-24-এও একটা আসছে, যদিও একটু অন্য টাইপের, 5 গুণ দিয়ে আসছে। ঠিক আছে, 5 গুণ দিয়ে আসছে, ওটা সেন্টিগ্রেড, ধরো -20 আসছে, ওইটার আবার কেলভিনে নিতে হবে। কেলভিনে কত, 253 এরকম একটা ছিল। তো এটা দেখো জিএসটিতে দুইটা প্রশ্ন আসছে, যে এইখানে ক্যালভিন এবং ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায়। ক্যালভিন আর ফারেনহাইট, আমরা আগে এই দুইটা পার্ট খুবই ইম্পর্টেন্ট। ধরো তোমাকে সেলসিয়াসে বলতে পারে যে সেলসিয়াস এবং ফারেনহাইট ইকুয়াল। ঠিক আছে, সেলসিয়াস আর ফারেনহাইট ইকুয়াল, এটা কত ডিগ্রিতে? তাহলে দেখো, এটাতে যদি x/5 হয়, আবার এটাতে x - 32 কত, 9। তাহলে এই যে দেখো 9x = 5x - 160,
সুতরাং এক্স এর ভ্যালু কত বলো তো -40 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে -40 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু হইতেছে -40 ডিগ্রি সেলসিয়াস, -40 ডিগ্রি। তার মানে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল সমান কত ডিগ্রিতে? -40 ডিগ্রিতে। এখন আমাদের হচ্ছে কেলভিন স্কেল আর ফারেনহাইট স্কেল সমান হবে কত ডিগ্রিতে? এটা 574.25 আমরা জানি। তাহলে এই প্রসেসে আমরা কি করতে পারবো? বের করতে পারবো। ধরো এই যে x - 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু হইতেছে কত বলো তো? k - 273 ডিভাইডেড বাই 5। তো এটার ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যায় না? তো এগুলো আমরা হচ্ছে মনে রাখলে ভর্তি পরীক্ষায় এই প্যারাটা খাইতে হবে না। তো এটারে সলভ করলে k এর ভ্যালুটাও তো আমাদের x ই হবে, সমান যেহেতু x, তাহলে এখানে x এর ভ্যালু আসবে দেখবা 574.25, 574.25 এত কেলভিন অথবা এত ফারেনহাইট। ঠিক আছে, এত কেলভিন অথবা এত ফারেনহাইট। তাহলে এইটা 574.25 কোথায় আছে? 574.25, এই যে দেখো অপশন কত চোখে লাগতেছে, একটা 554, 554.52, 575.54, দেখো খুব কাছাকাছি একদম খিটখিটা একটা টাইপের অপশন। এই অপশন দেখে এটা খেয়াল রাখবা যে -40 ডিগ্রিতে সেলসিয়াস ফারেনহাইট সমান আর 574.25 কেলভিন ফারেনহাইট সমান। সেলসিয়াস আর কেলভিন কখনোই সমান হইতে পারে না, এদের মধ্যে 273 ডিগ্রি কি থাকে? 273 পার্থক্য থাকে। আর রাজশাহীতে ওই টাইপের সেম টাইপের একটা প্রশ্ন আসছে যে সেলসিয়াসে 5 গুণ ফারেনহাইটে x, তাহলে x এর ভ্যালু কত? -20 ডিগ্রি। তো -20 বের হইলে তাহলে এটার কেলভিনে নিতে হবে, তাহলে কেলভিন স্কেলে চাইছে 253, এরকম রাজশাহীতে আসছে এটা। ওকে, পরে দেখো কোন তাপ ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা 400 কেলভিন এবং দক্ষতা হচ্ছে 30%। ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করতে হলে উৎসের তাপমাত্রা কত করতে হবে? 23-24 রাবি, চবি, ডাবি, জাবি এবং হইতেছে এগুলাতে যত প্রশ্ন আসছে, জিএসটি, কৃষিগুচ্ছ, সব প্রশ্নই কিন্তু করায় দিচ্ছি, এগুলাই আসছে, এর একটা ভালো আইডিয়া পাবা। এরপরে কিন্তু স্থির তড়িৎ দিব, অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবা আর একটু কাইন্ডলি ইন্টারেকশন করো, একটু রেসপন্স করো যে বুঝতেছো কিনা, একটু রিয়াকশন, কেয়ার, শেয়ার, লাভ, রিয়াক্ট সবই দিও। ঠিক আছে, তো দেখো এইখানে আমাকে বলছে যে তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, উৎসের তাপমাত্রা কত হবে? তো খেয়াল করো এখানে এটা ইকুয়াল টু 1 - কত? T2/T1। এটার আমি একটা শর্টকাট ইউজ করতে পারি, খেয়াল করো। তাহলে তুমি যদি এইখান থেকে T2/T1 ইকুয়াল টু, তাহলে 1 - কত লিখতে পারো? এটা লিখতে পারো। ঠিক আছে, এটাকে এই পাশে আনলা, এটাকে ওই পাশে নিলা। তাহলে এখন যদি তুমি T1 বের করতে চাও, উৎসের তাপমাত্রা বের করতে চাও, তাহলে গ্রাহকের তাপমাত্রাকে 1 - এটা দিয়ে কি করে দাও? ভাগ করে দাও। এই যে একটা শর্টকাট হয়ে গেল না, এই যে একটা SBSL হয়ে গেল না, এইটা এখন সব সময় আমরা কি করব? অ্যাপ্লাই করব। যে গ্রাহক দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, আমার উৎসের তাপমাত্রা কত? এই প্রশ্নটা অনেক বেশি আসে, রাজশাহী এবং জাহাঙ্গীরনগরে প্রচুর আসছে, রাজশাহী 22-23 আসছে। তাহলে গ্রাহক দেওয়া আছে আর দক্ষতা দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রাকে 1 - এটা দিয়ে করে ফেলবো। তাহলে এখন দেখো আমি যদি গ্রাহকের তাপমাত্রা আছে দেখো 420 আর ইটার ভ্যালু আছে দেখো 30%, তাহলে 30% মানে কত বলো তো? দক্ষতা দ্বিগুণ করতে বলছে, যে ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করতে হলে উৎসের তাপমাত্রা কত হতে হবে? উৎসের তাপমাত্রা কত হইতে হবে? তাহলে দ্বিগুণ করতে হইলে খেয়াল করো, আমাকে কিন্তু এখানে বলে দেয় নাই যে প্রাথমিক অবস্থায় উৎস কত ছিল, কত বাড়াইতে হবে, কত বাড়াইতে হবে। এটা বললে হচ্ছে আমাদের তখন ওই আগের উৎসটা বের করতাম 30% দিয়ে, এরপরে 60% দিয়ে বের করতাম। কিন্তু এখানে যে প্রশ্নটা দিছে, কোন তাপ ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা 420 কেলভিন, এর দক্ষতা 30%, দক্ষতা দ্বিগুণ করতে হইলে উৎসের তাপমাত্রা কত? গ্রাহক যা আছে তাই, কত বাড়াইতে হবে যদি বলতো, তাহলে কিন্তু আমার আগের উৎসটাও বের করতে হইতো, তখন কিন্তু আমার সূত্র চেঞ্জ হয়ে যেত, কিন্তু কত হইতে হবে। তাহলে এখন আমি এখানে 1 - কত? 0.6 দিয়ে দিব। তাহলে দেখো আমার হচ্ছে নিচে 0.4 আর উপরে 420। তো 420কে আমি এইভাবে লিখতে পারি, দেখো 420 × 10 ডিভাইডেড বাই 4। তো দেখো 4 42 কত হয়? 4 105, তাই না? 4 105 হচ্ছে 120, 420, তাহলে 1050 কেলভিন। এটাই আমাদের কি বলতো? অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে কত নাম্বারে আছে? 1050, সি নাম্বার। 1050 কত নাম্বারে আছে? সি নাম্বার। কত বৃদ্ধি করতে হবে? এই প্রশ্নটা পড়লে কিন্তু আবার হচ্ছে চেঞ্জ হয়ে যাইতো। তাহলে ওই যে একটা প্রশ্ন আছে না, দক্ষতা হচ্ছে 50%, একে 60% দক্ষ করতে হবে, তাপগ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি, 150 কেলভিন বাড়াইতে হয়, উৎসের আগেরটাও বের করতে হবে, পরেরটাও বের করতে হবে, কিন্তু এইখানে কত হইতে হবে এটা বলছে, কত বাড়াইতে এটা বলে নাই। পরেরটা দেখো, একটা কার্নো ইঞ্জিন এত পরিসরে কাজ করতেছে, ইঞ্জিনের দক্ষতা কত? তাহলে এইটা যদি বের করো, দক্ষতা বের করো, দক্ষতা বের করার সূত্র কি? T1 - T2, তুমি সেলসিয়াস মাইনাস করে দিতে পারো,
যেহেতু পার্থক্যের স্কেলে সেলসিয়াস আর কেলভিন একই, তাহলে হচ্ছে তুমি এটা মাইনাস করে দিলে দেখো এখানে আসতেছে 200, কিন্তু নিচে বড় মানটার অবশ্যই কেলভিন নিতে হবে, তাহলে এখানে 500 ইন্টু কত 100%, 100%। অনেক সহজে করে ফেললাম না? দেখো তুমি সেলসিয়াস সেলসিয়াস মাইনাস করে দিছো, T1 মাইনাস T2 200, আর নিচে T1 এর ভ্যালু বসাইছো কত 227 মানে 500, তাহলে 500 দিয়ে ভাগ করে দিলে দেখো আমাদের কত আসতেছে 40%, 40%, 5 এটা হচ্ছে 40%, 40%, 40%, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে 40%, তাহলে অ্যান্সার কত নাম্বার? এই যে 40%, বি নাম্বার। ঠিক আছে, পরেরটা দেখো, কোন তাপ ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা 350 এবং দক্ষতা হচ্ছে কি বলতো, দক্ষতা হচ্ছে 30%, তাহলে তাপ উৎসের তাপমাত্রা কত? তাপ উৎসের তাপমাত্রা কত? দেখো গ্রাহক দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, এই যে তাপ উৎসের তাপমাত্রা বের করা শিখাই ফেলছি না, সূত্র একটা এখন শর্টকাট, এই যে T2 ডিভাইডেড বাই 1 মাইনাস কত এটা, তাহলে দেখো T2 এর ভ্যালু আছে কত 350, 1 মাইনাস এটা, দক্ষতা আছে 30%, তাহলে 1 থেকে 30 বাদ দিলে 0.7, 5 7 35, 35, তাহলে 500 কেলভিন, 500 কেলভিন কত? বি নাম্বার। ঠিক আছে, তাহলে 500 কেলভিন, এটা হইতেছে আমাদের কি বলতো বি নাম্বার, বি নাম্বার। ওকে ওকে, তাহলে পরেরটা দেখো, কোন তাহলে ইঞ্জিন থেকে জাহাঙ্গীরনগরের সবগুলা শিফটে ইঞ্জিন থেকে আসলো, তারপরে ঢাকা ভার্সিটি অভ্যন্তরীণ শক্তি থেকে আসলো, রাজশাহীর একটা দেখলাম তাপমাত্রা স্কেল থেকে আসলো, গুচ্ছে তাপমাত্রা স্কেল, আবার চট্টগ্রামে আসতেছে তাহলে এই কার্নো ইঞ্জিনের সূত্র থেকে। এখন দেখো এটাও সেম প্রশ্ন আসছে, তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, উৎসের তাপমাত্রা বের করবা, কত হবে এটার অ্যান্সার কমেন্ট করবা, এটা বের করে এটার অপশনটা অ্যান্সারটা কমেন্ট করবা, আমি এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি না, যে এইটার অ্যান্সারটা এ বি সি ডি কত হবে, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, গ্রাহক দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, বের করবা। পরেরটাই যাই, শক্তির সংরক্ষণ সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে কি করা যায়, ব্যাখ্যা করা যায়? প্রথম হচ্ছে সংরক্ষণ সূত্রটি, সংরক্ষণশীলতা নীতি মানে কোনটা, তাপ আর কাজ, প্রথম সূত্র, তাই না? প্রথম সূত্র তাপ আর কাজ, তাহলে প্রথম সূত্র এই যেটা, এটা থিওরিটিক্যাল প্রশ্ন রাজশাহীতে আসছে। পরেরটা দেখো, রেফ্রিজারেটর রাজশাহী থেকে চলে আসছে, তো রেফ্রিজারেটর যদি পড়তে যাও, দেখো রেফ্রিজারেটরের ভিতরে আমাদের একটাই সূত্র, যে কার্যকৃত সহগ ইকুয়াল টু Q1 ডিভাইডেড বাই Q2 মাইনাস কত Q1। ঠিক আছে, আর এইখানে আমাদের Q2 ইজ গ্রেটার দ্যান Q1, তাহলে এখানে ডাবলোর ভ্যালু কত হবে বলো তো, Q2 মাইনাস Q1 হবে ডাবলোর ভ্যালু। তো আমার এইটা হইতেছে রেফ্রিজারেটরের সবগুলা সূত্র, সবগুলা সূত্র, তাহলে কার্যকৃত সহগ ইকুয়াল টু দেখো Q1 ডিভাইডেড বাই ডাবলো, আর ইঞ্জিনের দক্ষতা কিন্তু উল্টা, ডাবলো ডিভাইডেড বাই Q1, তাহলে ডাবলো ডিভাইডেড বাই Q1 মানে আমরা আবার এখানে জানি Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, কারণ হইতেছে ইন্টু 100%, 100% দিলাম না, এখানে পার্সেন্টে নিলাম না, কারণ এইখানে Q1 বড়, এখানে Q1 বড়, ইঞ্জিনের ক্ষেত্রে Q1 বড়, ডাবলো বাই Q1, আর কার্যকৃত সহগের ক্ষেত্রে Q1 বাই ডাবলো, Q1টা ছোট, তাহলে আমাকে এখানে বের করতে বলছে সম্পাদিত কাজের পরিমাণ, শীতল তাপ ধারক হতে 300 জুল তাপ গ্রহণ করছে, Q1 এর ভ্যালু দেওয়া আছে, আর সম্পাদন সহগ 2 দেওয়া আছে, তাহলে দেখো 2 ইকুয়াল, এইটা দেওয়া আছে 300, তারপরে Q2 সরি এটা হচ্ছে Q2 মাইনাস 300, মাইনাস 300, তাহলে দেখো তো Q2 এর মান কত, এই যে Q2 কত, Q2 যদি বের করো 150 সাথে 300 যোগ করে দাও, তাহলে 450 জুল, তাহলে আমাকে এখন সম্পাদিত কাজ বের করতে বলছে, তাহলে কাজ হবে কত দেখো তো, Q2 মাইনাস Q1, Q2 মাইনাস Q1, তাহলে 400 থেকে 450 থেকে 300 বাদ দিলে 150 জুল, 150 জুল, এইটা আমাদের অ্যান্সার, এইটা আমাদের অ্যান্সার 150, এই যে এ নাম্বার। কিন্তু এটা থেকে আমাদের এই Q2টা বের করা আসে যে তাপ গ্রাহক, তাপ গ্রাহক শীতল, এটা হইতেছে তাপ ধার হতে এত গ্রহণ করছে, তাহলে তাপ গ্রাহকে কত বর্জন করবে এটাও আসতে পারে, এটাও এই প্রশ্নটাও আমাদের হচ্ছে RU 22-23 আসছে। ঠিক আছে, এটা RU 22-23 আসছে এবং বাকৃবিতে আসছে, এবং এই প্রশ্নটা বাকৃবিতে, তাহলে রেফ্রিজারেটরের সবগুলা টপিকসই আমার পড়া হয়ে গেল, সূত্রগুলা চেনা হয়ে গেল। দেখো ইঞ্জিনের সব সূত্র দেখে ফেললাম, রেফ্রিজারেটর দেখে ফেললাম, অনেক টপিকসই কিন্তু চলে আসতেছে। পরে দেখো বিচ্ছিন্ন সিস্টেমের চূড়ান্ত অবিচল অবস্থাকে কি বলে, এটা অবশ্য তাপগতীয় সাম্যাবস্থা। ঠিক আছে, তাপগতীয় সাম্যাবস্থা বলে, যে একটা বিচ্ছিন্ন সিস্টেমের চূড়ান্ত অবিচল অবস্থা, রাজশাহী 23-24। পরেরটা দেখো, একটা তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ 200 ডিগ্রি তাপ উৎস থেকে 1000 জুল গ্রহণ করে 305 কেলভিন তাপমাত্রায় তাপ গ্রাহকে এত জুল তাপ বর্জন করে, তাহলে দেখো গৃহীত তাপ দেওয়া আছে Q1 এর ভ্যালু কত 1000, আর বর্জন করতেছে কত দেখো Q2 এর ভ্যালু 600 জুল। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে ইটা বের করতে বলছে যে দক্ষতা কত, তাহলে এটা ইকুয়াল টু, খেয়াল করো দুইটার পার্থক্য কত, উপরে পার্থক্য হবে 400, নিচে 1000 ইন্টু 100,
ইন্টু 100, তাহলে কত হচ্ছে বলো তো? 100%, তাহলে 40%। এইটা আমাদের কি বলো তো? অ্যান্সার। এইটা আমাদের অ্যান্সার, এইটা আমাদের অ্যান্সার, এইটা আমাদের অ্যান্সার। খেয়াল করো, তাহলে এই যে অ্যান্সার কত? 40%। এই পর্যন্তই ছিল, আর আর প্রশ্ন নাই। তাহলে দেখো সবগুলাতে রাজশাহীর 4টা শিফটে একটা একটা করে আসলো, একটা শিফটে শুধু 2টা আসছিল, ওই যে 253 কেলভিনের যেটা, আর সবগুলাতে একটা করে। জাহাঙ্গীরনগর সব শিফটে একটা করে, ঢাকা ভার্সিটি শুধু কৃষিতে আসে না, আর বাকি সবগুলাতে একটা করে চলে আসছে। তাহলে কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট এটা তো বুঝতে পারতেছো। তাপগতীয় প্রক্রিয়াটা ভালো করে দেখবা, সম আয়তন, রুদ্ধতাপ, সম উষ্ম, আর একটা হইতেছে সমচাপ। এই 4টা তো প্রক্রিয়া থেকে এবার গুচ্ছতে প্রশ্ন হবে, কৃষি গুচ্ছতেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এইভাবে আমরা হচ্ছে বাকি 23-24-এ যতগুলো আসছে অন্যান্য যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে এগুলো আমি তোমাদেরকে ইনশাল্লাহ ভিডিও আকারে দেখায় দিব। তো তোমরা একটু কমেন্টস করো, একটু রিয়াকশন দিয়ে একটু জানাও, বা একটু ভিডিওগুলো দেখো, রিয়াকশন না দিলেও ভিডিওগুলো দেখো, যাতে তোমাদের উপকার হয়, কারণ এটা কষ্ট করতেছি তোমাদের জন্য। ঠিক আছে? আর সূত্রের বই অর্ডার শুরু হয়েছে, ক্যাম্পাস ব্যাচ আসতেছে। ক্যাম্পাস ব্যাচ এটা হচ্ছে একদম ওয়ান কাইন্ড অফ, মানে অল্প সময়ের জন্য খুব ভালো সাপোর্টিভ একটা ব্যাচ হবে। যারা চাও যে ভার্সিটির প্রস্তুতিটা গুছাবা, ভালো রিভিশন করবা, ক্যাম্পাস ব্যাচে এনরোল করে ফেলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।